সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। আপনারা শুনছেন অলৌকিক সত্য, যেখানে প্রতিটি ঘটনা আপনাকে নিয়ে যাবে এক অন্ধকারের ভেতরে। ঠিক তেমনি একটি নতুন ঘটনা এসেছে বরগুনা থেকে। আমাদের একজন নিয়মিত শ্রোতা মোহাম্মদ আদনান হাসিব তার নিজের জীবনের ভয়ঙ্কর এক অভিজ্ঞতা লিখে পাঠিয়েছেন আমাদের কাছে। কখনো কি এমন কোনো রাতের কথা শুনেছেন, যখন চারপাশের সব আলো যেন হঠাৎ অদৃশ্য হয়ে যায়? যখন বাতাসে ভেসে আসে অচেনা গন্ধ, আর জঙ্গলের ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত হাসি? যখন মৃত্যুর মতো নীরবতা ভেঙে চোখের সামনে দাঁড়িয়ে যায় অচেনা কিন্তু ভীষণ ভয়ঙ্কর এক ছায়া? আজকের ঘটনা আপনাদের ঠিক এমন এক রাতের অন্ধকারে নিয়ে যাবে, যেখানে বন্ধুত্ব, কৌতূহল আর ভয় মিশে গেছে এক অদ্ভুত পরিণতিতে। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেয়া আছে। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে। আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক রহস্যময় ঘটনা আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনাদের কারণেই এই যাত্রা এতটা বিশেষ হয়ে উঠেছে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। আসসালামু আলাইকুম সাব্বির ভাইয়া, আমি মোহাম্মদ আদনান হাসিফ। আজ আমি আপনাদের কাছে একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটি বরগুনার আমার নিজ গ্রামে ঘটা। সামাজিক কিছু সমস্যার কারণে আমি গ্রামটির নাম বললাম না এবং কিছু বন্ধুদের ছদ্মনাম ব্যবহার করলাম। ঘটনাটি বেশ অনেক দিন আগের। আমার গ্রামটা বেশ নির্জন। চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। গ্রামের এক পাশে বিশাল এক জঙ্গল, যার নাম কালো বন। নামটা শুনতে অদ্ভুত লাগলেও এই জঙ্গলের সঙ্গে মিশে আছে অনেক ভয়ঙ্কর সব গল্প। ছোটবেলা থেকে শুনে আসছি এই জঙ্গলে নাকি বিশেষ কিছু রাতে কালো জাদু করা হয়। তবে কেউ কোনোদিন সাহস করে রাতের বেলায় ওই জঙ্গলে ঢোকেনি। কিন্তু আমাদের 5 বন্ধুর দলটা একটু অন্যরকম। আমরা ছিলাম সাহসী আর রোমাঞ্চপ্রিয়। আমাদের মধ্যে সজল, রিয়াজ, আবির আর আমি, আমরা 4 জনই ছিলাম অ্যাডভেঞ্চারের পাগল। আমাদের আরেক বন্ধু জিসান, সে ছিল সবচেয়ে বেশি কৌতূহলী। কালো জাদু নিয়ে তার আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আমাদের গ্রামের সবার মুখে মুখে একটা গল্প প্রায় শোনা যেত। গল্পটা হলো, পূর্ণিমা রাতে যদি কোনো মৃত মানুষের মাথার খুলি, একটি কালো মুরগি এবং একটা সদ্য কাটা ছাগলের মাথা নিয়ে কালো বনের মাঝখানে একটি শ্মশান আছে, সেখানে যাওয়া যায়, তাহলে নাকি সেখানকার মন্দ আত্মারা জেগে ওঠে এবং তাদের থেকে অসীম ক্ষমতা পাওয়া যায়। এই গল্পটা শোনার পর থেকেই জিসান আমাদের সবাইকে বোঝাতে শুরু করে যে আমরা এই কাজটি করব। তবে আমরা কেউই রাজি হলাম না, বিশেষ করে সজল। সে খুবই ভীতু প্রকৃতির লোক ছিল। কিন্তু জিসান তাকে অনেক বোঝালো। জিসান বলল, আরে বাবা, এ তো শুধু গল্প, আমরা শুধু দেখতে যাব যে ওখানে আসলে হয়টা কি। অনেক জোরাজুরির পর আমরা 4 জন রাজি হলাম। জিসানের কথা মতো আমরা জোগাড় করলাম একটি পুরনো মাথার খুলি আমাদের গ্রামের পুরনো কবরস্থান থেকে, একটি কালো মুরগি এবং একটা ছাগলের কাটা মাথা।
সেদিন পূর্ণিমার রাত ছিল, কিন্তু আকাশে ছিল মেঘের ঘনঘটা। সে রাতে যেন চাঁদের মুখ দেখা যাচ্ছিল না। রাতটা ছিল অমাবস্যার রাতের চেয়েও বেশি অন্ধকার। আমরা ৫ জন জঙ্গলে ঢুকলাম। রাত তখন প্রায় ১২টা। আকাশে পূর্ণিমার গোল চাঁদটা ঝলমল করার কথা, অথচ ঘন কালো মেঘে তা ঢেকে আছে। হালকা বাতাস বইছে, তাতে কেমন যেন একটা শীতলতা আছে। জঙ্গলের ভেতরটা যেন এক রহস্যময় আঁধারে ডুবে আছে। আমরা এগিয়ে চললাম সেই শ্মশানের দিকে। জঙ্গলের যত গভীরে যাচ্ছিলাম ততই ঠান্ডা লাগছিল। একটা অদ্ভুত নীরবতা চারপাশটা গ্রাস করে রেখেছে। শুধু আমাদের পায়ের শব্দ আর শুকনা পাতার মচমচ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। হঠাৎ বন্ধু আবির চিৎকার করে উঠল, ওই দেখ! আমরা দেখলাম একটা গাছের ডালে একটা পেঁচা বসে আছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। জিসান বলল, আরে বাবা, এটা একটা পেঁচাই তো, চল চল। আমরা আবার হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আমরা শ্মশানের কাছাকাছি পৌঁছলাম। শ্মশানটা একটা ছোট টিলার উপরে, চারপাশে অনেক বড় বড় গাছ। শ্মশানের মাঝখানে একটা চিতা। চিতাটা দেখে সজল একটু কেঁপে উঠল। জিসান এগিয়ে গিয়ে চিতার উপরে মাথার খুলিটা রাখল। তারপর কালো মুরগিটাকে গলা টিপে হত্যা করল এবং শেষে ছাগলের মাথাটাও রাখল। আমরা সবাই গোল হয়ে দাঁড়িয়েছিলাম। জিসান চোখ বন্ধ করে কি সব মন্ত্র পড়তে লাগলো। কিছুক্ষণ পর শ্মশানের চারপাশ থেকে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। আমাদের শরীর কেঁপে উঠল। গাছের ডালপালাগুলো এলোমেলোভাবে কাঁপতে লাগলো। আবির ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমার আমার আর ভালো লাগছে না, চল আমরা ফিরে যাই। জিসান চোখ খুলে বলল, না, এখন নয়, আর কিছুক্ষণ অপেক্ষা কর। হঠাৎ আকাশ আরও কালো হয়ে গেল এবং মুষলধারে বৃষ্টি নামতে শুরু করল। বিজলির ঝলকানি আর মেঘের গর্জন আমাদের ভয় আরও বাড়িয়ে দিল। সেই মুহূর্তে শ্মশানের চিতা থেকে একটা ধোঁয়া বের হতে শুরু করল। ধোঁয়াটা ধীরে ধীরে একজন মানুষের আকার ধারণ করল, তবে ধোঁয়াটা ছিল কুচকুচে কালো। তার ভেতর থেকে একজন বৃদ্ধের মুখ দেখা গেল। তার চোখ দুটো লাল। তিনি আমাদের দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিটা খুব ভয়ঙ্কর ছিল। জিসান বলল, আমরা আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ধোঁয়াটা অদৃশ্য হয়ে গেল। আমরা সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। জিসান বলল, দেখলি, কিছুই হলো না। আমরা যখন ফিরতে শুরু করলাম তখন আবির বলল, আমার কেমন যেন লাগছে, আমরা মনে হয় ভুল করেছি। আমরা যখন জঙ্গলের প্রায় মাঝখানে, ঠিক তখন হঠাৎ করেই একটা তীব্র গন্ধ পেলাম। আসলে এটাকে গন্ধ নয়, দুর্গন্ধ বলা উচিত। গন্ধটা এমন যে পেট গুলিয়ে আসছিল। আমরা সবাই সেই দুর্গন্ধটা সহ্য করতে পারছিলাম না। হঠাৎ সজল মাটিতে লুটিয়ে পড়ল। আমরা তাকে তুললাম। তার চোখ দুটো উল্টে গেছে, তার মুখ থেকে গ্যাজলা বের হচ্ছে। তার শরীর ধীরে ধীরে কালো হতে শুরু করলো, আর তার হাত পাগুলো এমনভাবে মোচড়াতে লাগলো যেন তার শরীরের ভেতরের হাড়গুলো ভেঙে যাচ্ছে। আমরা ভয়ে চিৎকার করে উঠলাম, সজল, সজল! সে আর কথা বলতে পারছিল না। তার সারা শরীর কালো হয়ে গেল। দেখতে দেখতে সে আমাদের সামনেই মারা গেল। আমরা ভয়ে সজলকে ফেলেই দৌড়াতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল কে যেন আমাদের পেছন থেকে তাড়া করছে। আমরা সবাই ভয়ে কাঁপছি। বৃষ্টির শব্দ ছাপিয়ে হঠাৎ একটা শিশুর খিলখিল হাসির আওয়াজ ভেসে এলো।
হাসির শব্দটা আমাদের চারপাশ থেকে আসছিল, যেন অনেকগুলো শিশু একসাথে আমাদের নিয়ে খেলা করছে। হঠাৎ আবির চিৎকার করে বলল, রিয়াজ কোথায়? আমরা পেছন ফিরে দেখলাম রিয়াজ নেই। সে কখন হারিয়ে গেছে আমরা টেরই পাইনি। আমরা আবার রিয়াজের নাম ধরে ডাকতে শুরু করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। জঙ্গলটা যেন ক্রমশ আরো গভীর আর অন্ধকার হয়ে উঠছিল। চাঁদের আলো গাছের ঘন পাতার ফাঁক গলে অল্প অল্প আসছিল, যা যেন এক রহস্যময় পরিবেশ তৈরি করছিল। আমরা যখন সজলকে হারানোর শোক সামলে একটু থিতু হওয়ার চেষ্টা করছি, তখন হঠাৎ চারপাশ থেকে অস্পষ্ট কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করলো। কান্নাটা কোনো মানুষের নয়, বরং কোনো অশরীরী সত্তার আর্তনাদের মতো। কান্নাটা একবার ডানে, একবার বাঁয়ে, আবার মাথার উপর, যেন অদৃশ্য কেউ আমাদের চারপাশেই ঘুরছে আর কাঁদছে। আবির ভয়ে আমার হাত শক্ত করে ধরল। জিসানের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, তার আত্মবিশ্বাস যেন অনেকটাই কমে গিয়েছে। আমরা দ্রুত পা চালাচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছিল যেন আমরা একই জায়গায় বারবার ঘুরে ফিরে আসছি। পথের কোনো শেষ নেই। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে শুকনো পাতার উপর কিসের যেন দ্রুত হেঁটে যাওয়ার শব্দ শুনতে পেলাম। শব্দটা আমাদের চারপাশেই হচ্ছিল, কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো প্রাণী আমাদের অনুসরণ করছে। শব্দটা ক্রমশ বাড়তে লাগলো, যেন অনেকগুলো পায়ের আওয়াজ একসাথে ছুটে আসছে। আমরা ভয়ে জমে গেলাম, পা আর সরতে চাইছিল না। ঠিক তখনই আবির আবার চিৎকার করে উঠল। এবার তার দৃষ্টি আকাশে। আমরা উপরে তাকালাম এবং যা দেখলাম তাতে আমাদের রক্ত হিম হয়ে গেল। গাছের উঁচু ডালগুলোতে অসংখ্য লাল চোখ জ্বলজ্বল করছে। চোখগুলো যেন ক্ষুধার্ত কোনো সাপদের। আমাদের দিকে তাকিয়ে আছে তারা। তাদের সংখ্যা কত আমরা গুণে শেষ করতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন পুরো জঙ্গলটাই ওই জ্বলন্ত চোখগুলোতে ভরে গেছে। আমরা আবার দৌড়াতে শুরু করলাম। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। আবির আর জিসান আমাকে তোলার জন্য থামলো। ঠিক সেই মুহূর্তে আমাদের সামনে একটা ঝোপের ভেতর থেকে বিকট এক হাসি ভেসে এলো। হাসিটা কোনো মানুষের হাসি নয়, যেন শত শত পিশাচ একসাথে হাসছে। হাসিটা এতই ভয়ঙ্কর ছিল যে আমাদের কান বন্ধ করে ফেলতে ইচ্ছে করছিল। যখন আমরা আবার দৌড়ানো শুরু করলাম, তখন জিসান হঠাৎ থমকে দাঁড়ালো। তার চোখ বিস্ফোরিত, মুখের রং যেন সাদা। সে কাঁপা কাঁপা গলায় বলল, দেখ, ওইদিকে দেখ। আমরা তার দেখানো দিকে তাকালাম। দূরে একটা পুরনো বটগাছের নিচে আমরা একটা আবছা মূর্তি দেখতে পেলাম। মূর্তিটা একজন মহিলার, যার লম্বা চুল মাটিতে লুটোপুটি খাচ্ছে। তার মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু মনে হচ্ছিল যেন সে আমাদের দিকেই তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যেই মূর্তিটা বাতাসে মিলিয়ে গেল। আমরা আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেলাম না। গ্রামের দিকে দৌড়াতে শুরু করলাম পাগলের মতো। দৌড়াতে দৌড়াতে যখন আমরা গ্রামে পৌঁছালাম, ততক্ষণে সকাল হয়ে গেছে। সারা রাত আমাদের উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে তা আমরা ছাড়া আর কেউ জানে না। পরের দিন গ্রামবাসীরা জঙ্গলে সজল আর রিয়াজের মৃতদেহ খুঁজে পেল। সজলের শরীরটা ছিল কালো আর রিয়াজের শরীরটা উল্টোভাবে ঝুলছিল। তার হাত পাগুলো উল্টোভাবে ভাঙা, আর তার মুখে ভয়াবহ আতঙ্কের ছাপ লেগেছিল। তার চোখ দুটো বাইরে চলে এসেছে, আর মুখের পেশিগুলো এমনভাবে কুঁচকে ছিল
যেন সে শেষ নিঃশ্বাসে ভয়ঙ্কর কিছু দেখেছে এবং তা দেখে চিৎকার করেছিল। এরপর গ্রামে পুলিশ এলো। পুলিশ তদন্ত করলো, কিন্তু কোনো প্রমাণ পেল না। তারা বলল এটা কোনো বন্য প্রাণীর কাজ হবে। কিন্তু আর কেউ না জানলেও আমরা জানতাম এটা কোনো বন্য প্রাণীর কাজ নয়। এটা কোনো অতি প্রাকৃতিক শক্তির কাজ। জিসান, আবির আর আমি আর কোনো দিন ওই কালো বনের দিকে ফিরেও তাকাইনি। আমাদের এই দুঃস্বপ্নটা আমাদের জীবন চিরদিনের জন্য বদলে দিয়েছে। আজও আমি যখন রাতে ঘুমাই তখন আমার মনে হয় আমি যেন সেই দুর্গন্ধটা আবার পাচ্ছি। আমার মনে হয় সেই মৃত আত্মাটা এখনো আমাদের তাড়া করছে। সজলের চোখ দুটো আর রিয়াজের উল্টো করে ঝুলন্ত শরীরটা আমার চোখের সামনে ভেসে ওঠে মাঝে মাঝে। আজ পর্যন্ত এই রহস্য অমীমাংসিতই রয়ে গেছে। আমরা আমাদের বন্ধুদের হারিয়েছি, কিন্তু সেই ভয়ঙ্কর রাতের গল্পটা আর কাউকে বলতে পারিনি। শ্রোতা বন্ধুরা, এই ছিল আদনান হাসিব ভাইয়ের পাঠানো কালো বনের ঘটনা। আমরা জানি না আসলে সেদিন রাতে কি ঘটেছিল, তবে সত্যি হলো আদনান হাসিব আর তার বন্ধুদের জীবনে সেই রাত এক দুঃস্বপ্ন হয়ে রয়ে গেছে। আপনারাও যদি এমন কোনো ভৌতিক অভিজ্ঞতা পেয়ে থাকেন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।